এইরকম একটা মেয়ে বসা। তো তো দেখলাম যে মেয়েটা আমার দিকে তাকায়, আমি ওই মেয়েটার সামনে বসে এই গান ছাড়তেছি, যে গানটা লিপসিং হবে ওইটা। তারপরে অল্প বয়সে যা হয় এগুলো করতেছি করতেছি করতেছি, হঠাৎ করে সেই মেয়েটা বলতেছে, এই ছেলে তুমি এত ইয়া করো কেন, জোরে 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 কথা বলো কেন, এত ইয়া করতেছো কেন এখানে এসে? আমি বললাম যে আমি আমার মতো একটা ছেলেকে এরকম একটা মেয়েটা ধমক দিয়ে এরকম একটা কথা বলতেছে, কি? আমি বলছি, তোমার সমস্যা কি? এই এক কথা দুই কথা, তার সাথে আমার প্রথম শুরু কিন্তু ঝগড়া দিয়ে, এই টুকটাক ঝগড়া দিয়ে। আচ্ছা, কিন্তু তারপরে আমি তার একটা হঠাৎ করে লিপ জেলের একটা অ্যাড টিভিতে, তখন বোধহয় চমকি, লিপ জেলে। তারপরে দেখলাম যে অদ্ভুত সুন্দর, হাসিটা খুব সুন্দর। এই মেয়েটাই তো সেই মেয়েটা, যে মেয়েটা আমাকে ওকে ওই দিনকা ইয়া করছিল, মানে একটু ধমক ধমক দিছিল। আমি মেয়েটার হাসিটা তো সুন্দর, কিন্তু এত চমৎকার করে ধমকও দেয়। এইখান থেকে কিন্তু একটু ভালো লাগা তৈরি হচ্ছে, স্পার্ক। তারপরে আমি ওর নাম্বার জোগাড় করলাম এবং ওর সাথে যোগাযোগ করা শুরু করলাম, এবং ওকে আমি কনভিন্স করলাম যে তুমি আমার সাথে একটা গানের মডেল হও। ওকে ওকে, এবং সে হবেই না মডেল, সিলেটে যে এবং সে মডেল হবেই না। মানুষকে আমি একটু বলি, পরিবেশ যে মানুষকে ভালো লাগায়, মানে প্রথম দেখা আমার ভালো লাগেনি, তারপরে যখন ও আমাকে ফোনের উপর ফোনের উপর প্রচুর মেহনত করেছে। হ্যাঁ, তারপরে আমি কনভিন্স হলাম, হয়ে আমি গেলাম সিলেটে যে দেখি উনি আমার পেছন পেছন, আমি যেখানেই যাই সেখানে। রাতে খাবে, দেখি সবার খাওয়া শেষ, আমি মেকআপ টেকআপ তুলে আমি খেতে যাবো, দেখি ও বসে আছে। আমি, তুমি বসে আছো কেন? বলে আসো একসাথে খাই। আমার একসাথে খাওয়ার কি আছে? এই যে আস্তে আস্তে দেখি ও আমার প্রতি যে কেয়ার নেওয়া শুরু করলো, ওখান থেকে আমার ভালো লেগে গেল। তারপরে একদিন ও একটা জায়গায় কম্পিউটার শিখতাম, ও শিখতো, পাশে আরেকটা জায়গায় কম্পিউটার শিখতো। তো ওইখানে গিয়ে আমি একদিন ওকে গিয়ে আমি একটা ছোট্ট চিরকুট লিখে চলে আসছি আর কি। ওই চিরকুটে কি ছিল? আই ফিল ইউ টু মাচ, আর কিছু না। যখন সাব্বিরের সাথে আমার পরিচয় হলো, আমি একটু ঘুরলাম ওর সাথে, ভালো লাগা শুরু হলো, তখন ডিসিশন দিলাম যে না, এই ছেলেটাকে বিয়ে করা যায়, কন্টিনিউ করা যায়, ওইটাই। তো এই হচ্ছে বরিশাল বাড়ি, ঢাকায় বরগুনায়, ঢাকায় কিচ্ছু নাই, ফ্যামিলি চিনি না, এর ব্যাকগ্রাউন্ড কি, আমি কার সাথে মিশতেছি, আমি যদি কোনো ফলস পজিশনে পড়ে যাই, তারপরে ওর কাছ থেকে ওর ঠিকানা নিলাম। আমি বাপ মা দেখবো, বাপ মাকে দেখে যদি ভালো লাগে তাহলে ভাববো যে না ভালো ফ্যামিলির। তো গেছি, যাওয়ার পর দেখি ওর মা আর বাবা আসছে। আমি বলছিলাম সাব্বিরের ফ্রেন্ড। ওর মা দেখলাম ফুটফুটে একটা সুন্দর শাড়ি, ওর বাবা একটা লম্বা চোর, একটা হ্যান্ডসাম একটা লোক, দুজনে এসে বসলো, গল্প করলো। তারপর দেখলাম ওর ভাই বোনরা, ওর ভাবি সবাই আসলো, কথা টথা বললো। আমি বললাম যে আমি একটা গিফট দিতে এসছি, এটা সাব্বিরকে দেওয়ার কথা ছিল, গিফট না, এই জিনিসটা আমার কাছে ছিল, দিতে আসছি প্যাকেট ট্যাকেট করে। তো ওইটা দিয়ে আমি তারপর চলে আসছি। আমার ভালো লেগেছে, এটা কিন্তু আমি জানি না, ওর বাবা মাকে আমার ভালো লেগেছে, ওকে জানে। এই কাহিনী কিন্তু জানলাম আমি অনেক পরে। শি ইজ ভেরি ওয়াইজ, এবং ওর কাছ থেকে শিক্ষার আছে ডেফিনেটলি। মানে এটা আসলে দুটো পারিবারিক বন্ধন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে একটি আমার কাছে মনে হচ্ছে যে ওর এই ঘটনাটা যখন আমি পরে শুনছি, তখন আমি বলছি যে আসলে প্রত্যেকটা ছেলে মেয়েরই আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু খোঁজখবর নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত, যে তার পরিবার কি, মানে আমি কার সাথে আসলে মিশতে যাচ্ছি। এটা কিন্তু এখন আমাদের কাউকে ছোট করা নয়, ডেফিনেটলি না, বাট খোঁজ খবর নিয়ে ড্রাইভ। বিয়ে তো একটা অনেক বড় সিদ্ধান্ত, অনেক বড় একটা সিদ্ধান্ত। এবং বিয়ের সিদ্ধান্তটা আসলে কার সাইড থেকে প্রথমে এসছে? চুমকির সাইড থেকে। আপনার প্রেমের সম্পর্কে কতদিন পরে এটা পরিণতিতে দাঁড়ালো? 4 বছর। 4 বছর। আপনার কাছে মনে হলো যে ফাইন, এবার এই ছেলেটাকে বিয়ে করা যায়? না, আমাকে বিয়ে দিবে। ও আচ্ছা, আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার তখন বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ের বয়স হয়েছে, আর নাটক করতেছি তখন। সৌমি আপা অলরেডি রিঙ্গু ভাইকে বিয়ে করেছে, ওইটা একটা নিউজ। আমি আবার নাটকে ঢুকেছি, তার মেয়ের আবার এরকম কোনো কাজ করে ফেলে কিনা, মানে এই ভয় তাদের হ্যাঁ কাজ করছিল। তো বিয়ে দেওয়ার জন্য তারা অস্থির, অলরেডি ছেলে খুঁজেও ফেলছে, বিয়ে দিবে একজন মেজর একটা পার্সনের সাথে। হ্যাঁ, তখন আমি বলে দিয়েছি যে আমি এরকম পছন্দ করি। তারপর কি হলো ফ্যামিলিতে? তারপর তো রাজি হওয়ার কথাই না, কারণ আমার তো বরিশাল, দ্বিতীয়ত নাটক করে, ঢাকায় বাড়ি টাড়ি কিছুই নেই, কিসের ভিত্তিতে বিয়ে দিবে? ওকে, কিন্তু আমি গো ধরে বসেছিলাম যে না, আমি এই ছেলেকে বিয়ে করব। আর আমি ছিলাম টেনশনে যে কিভাবে আমি এই মেয়েকে বিয়ে করব। ফাইন, কারণ হচ্ছে যে আমার তো ইনকাম সোর্স নাই,
মানে সোর্স বলতে মানে ওই সময়টা থেকে আপনি শুধুই নাটক নিয়ে আছেন নাকি শুধুই নাটক, শুধুই পড়াশোনা নাটক? তখন না, শেষ, পড়ালেখা তখন সাবির আমার almost শেষ, মাস্টার্স পড়া শেষ হয়েছে, complete, হ্যাঁ। কিন্তু আমি কোথাও কোনো চাকরির ইন্টারভিউ দেই নাই। তুমি এরকম নাটক করলে তখন আমার বাসায় তো রাজি হচ্ছেন, তুমি একটা Right, কিছু করো, right. কোথাও ঢুকো। একটা তখন দেখলাম না, তার খুব আগ্রহ নাটকের প্রতি। আমি একটু টেনশনে পড়ে গেলাম, তাহলে আমি কি করব। আবার এদিকে আমার ডিসিশন এবং সাব্বিরের একটা ডিসিশন ছিল যে ফ্যামিলি ছাড়া আমরা বিয়ে করব না, যে পালিয়ে গিয়ে বিয়ে অসম্ভব, অথবা impossible। ধরেন অন্যভাবে আমার বিয়ে। ফ্যামিলি লাগবে, কিন্তু এদিকে ফ্যামিলিকে আমি রাজি করিয়েছি। আর ওর ফ্যামিলির আর আমার ফ্যামিলিতে হচ্ছে যে আমি তখন ওর ফ্যামিলিকে রাজি করাচ্ছিল না। 26-27 বছর বয়স, আমি কিছু করি না, শুধু নাটক করি। নাটক করে যেসব তখন যে টাকার পরিমাণ, সেটা দিয়ে আসলে একটা সংসার চালানো কিংবা ইয়ে করা, আদৌ নাটকে এটা রেগুলার পাবো কিনা, কেউ দিবে কিনা, আমি এভাবে ইনকাম করতে পারবো কিনা, আমি আদৌ আমার মানে নাটকে আমাকে ডাকবে কিনা, কিছুই তো আর সব তো আনসার্টেন। Uncertain, হ্যাঁ। এর মধ্যে আমাকে আমার ফ্যামিলি কেন বিয়ে দেবে, এই দেবে সে দেবে, কিন্তু আমি, আমার এক বড় ভাই আছে হাসিফ ভাই বরগুনার, তখন হাসিফ ভাই আমার বড় ভাইকে বলেন, আমার বড় ভাই তার দুলাভাই আমাদের বড় দুলাভাইকে বলেন, এবং একদিন বড় দুলাভাই আব্বাকে বলেন তখন, এবং আমাদের বাসায় একদম পুরো এরকমের সবাই মিলে বসা, আমি কর্নারে চুপ করে বসে আছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে দাগি আসামি হিসাবে, হ্যাঁ, ফ্যামিলির যে একটা ছেলে যার বয়স 26 বছর, সে কিছুই করে না, নাটক করে, সে এখন বিয়ে করবে, সেটা তো আসামি। তা আসামির মতো আমি চুপ করে বসে রইলাম। আব্বা প্রচন্ড বিরক্ত, আব্বা খুবই রাগী ছিল, বলতেছে কিসের বিয়ে করবে, এ খাওয়াতে পারবে, বিয়ে করবে, টাকা পাবে কোথায়, সংসার চালাবে কি করে, এই করবে সেই করবে, হ্যাঁ আমি জানি না, আমি বিয়ের কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি, আমার কাছে টাকা নাই, কিছু নাই, আমি কোথায় এর পালবো, এ বউ নিয়ে কোথায় হবে, কি না, আমি কিভাবে প্রপোজাল নিয়ে যাব, যাবো। ছেলে তো কিছু করে না, হ্যাঁ এগুলো তো এসে আমি যে অনেক কিছু হয়েছে, তারপরে আমি আর কোনো কথা বলি না, কারণ আমি তো আসামি। তো এখন আমার কথা হচ্ছে কোনো না কোনো ভাবে বিয়েটা জানে হয় এবং রাজি হয়, এইটুকু পর্যন্ত ওয়েট করা। তখন লাস্টে দুলাভাই বললো যে আচ্ছা, এখন ও যেহেতু এই জায়গা থেকে সরতেছে না, এখন তো একটা সিদ্ধান্ত আমাদের আসতে হবে, তো আজ যদি আল্লাহ চায় পরে আমরা সবাই সহযোগিতা করবো, কিছু একটা হবে, এই সেই ইনশাল্লাহ। তখন আব্বা বলে ঠিক আছে, তোমরা বিয়ে দিতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি কোনো বিয়ের খরচ দিতে পারবো না, ওর খরচ যদি ও করতে পারে বিয়ের, তাইলে ও বিয়ে করতে পারে। আমি তখন আস্তে উঠা দাঁড়াইলাম, মানে আসামি মনে করেন মাঝে মাঝে দাঁড়ায় না সিনেমা, দাঁড়ায় বললাম যে আব্বা, আমার বিয়েতে আপনার কোনো টাকা দিতে হবে না, আমার বিয়ে আমি বিয়েটা করান আব্বা, আমার বিয়েতে আপনার কোনো টাকা দিতে হবে না, আমার বিয়ের টাকা আমি নিজেই খরচ করব, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন। ওকে, এই শুধু আমার একটা কথা ছিল, এবং বিশ্বাস করেন চুমকিও জানে, আমার ভাই বোনরা সবাই জানে, এবং আমি মনে মনে ভাবছি যে আল্লাহ, বিয়েটা জানি 2-3 মাসের ভিতরে না হয়, 5-6 মাস পরে জানি একটা সিদ্ধান্ত হয়, কিছু টাকা পয়সা জোগাড়, তাহলে কিছু টাকা পয়সা জোগাড়। আল্লাহর কি অশেষ রহমত, যেদিন এই ঘটনা ঘটে তার পরবর্তী থেকে 3 মাস 4 মাস 5-6 মাসের পরেই বিয়েটা অনুষ্ঠিত হয়েছে, এবং এর ভিতরে কোথা থেকে হু হু করে কাজ আসতে শুরু করলো, এই আসলো সেই আসলো, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেদিন আমার গায়ে হলুদ, সেদিন এক ভদ্রলোক ফোন দিল যে সাবির ভাই আপনি কোথায়, আমার বোনের বাসা বনানী, তখন বনানী ওখানে গায়ে হলুদ হবে, আমি বনানীতে আছি, আচ্ছা একটা আমরা একটা নাটক করবো, ওই নাটকের ব্যাপারে স্ক্রিপ্টটা দেবো, আপনি আসতে পারবেন, আমি কোথায়, বলে আমি বনানীতেই, বলে যে আসে না, আমরা অ্যাডভান্সটাও দিয়ে যাই আর স্ক্রিপ্টও দিয়ে যাই। আমি অ্যাডভান্স শোনার সঙ্গে সঙ্গে পুরো রিক্সা নিয়ে দৌড় ইন্টারেক্টিভে তো গেল, এবং সে আমাকে একটা স্ক্রিপ্ট দিল, এবং আমাকে সে অ্যাডভান্স হিসাবে 8,000 টাকা দিচ্ছে।